প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প নিয়ে। প্রথমে তার সময়সীমাটা বলে দিচ্ছি, 1876 থেকে 1938। তার প্রধান পরিচয়, তিনি ঔপন্যাসিক, তবে গল্প রচনাতেও কৃতিত্ব দেখিয়েছেন। যদিও সচেতনভাবে তিনি ছোট গল্প লেখেননি, মনের ভাবকে স্বল্প পরিসরে বেঁধে রাখতে পারেননি, তাই তার গল্পগুলো বড় হয়ে গেছে। তবে মহেশ আর অভাগীর স্বর্গ তার শ্রেষ্ঠ ছোট গল্প। ছোট গল্পের বৈশিষ্ট্য বা লক্ষণ এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। বিন্দুর ছেলে, রামের সুমতি, মেজদিদি, মামলার ফল, হরিরক্ষী, এতেও ছোট গল্পের রস আছে। তার প্রথম গল্প কাশীনাথ 1917 খ্রিস্টাব্দে, যদিও মন্দির গল্প লিখে 1903 সালে তিনি পান পুন্তলিন পুরস্কার। আর গল্পটা তিনি স্বনামে ছাপেননি। আলো ও ছায়া, রামের সুমতি, বিন্দুর ছেলে, মামলার ফল, হরিলক্ষ্মী, অভাগীর স্বর্গ, মহেশ, দর্পচূর্ণ, অনুরাধা, সতী, বৈকুণ্ঠের উইল, পরেশ, বিলাসী, অনুপমার প্রেম, হরিচরণ, লালু, ছেলেধরা, দেওঘরের স্মৃতি, এগুলো তার উল্লেখযোগ্য গল্প। যথাক্রমে তোমার 1914, 1917, 1924, 1920, 1924, 1926 এই সালে লেখা। অসাধারণ গল্প বলার ক্ষমতা ছিল তার। সহজ সরল ভাষা আর প্রাঞ্জল গদ্যরীতি তার লেখার বৈশিষ্ট্য। বাঙালির পারিবারিক জীবনের সুখ দুঃখ, পরিবারের স্নেহময়ী মা, দিদি, বৌদি চরিত্র অঙ্কনে অসাধারণ পারদর্শিতা। সমাজের দরিদ্র, বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত, শোষিত মানুষের কান্না তার গল্পে ধ্বনিত হয়েছে। উপন্যাস বা গল্প রচনার মধ্যে কোনো ভেদ চিহ্ন করেননি। গল্পগুলো আরেকটু বাড়িয়ে অনায়াসেই উপন্যাস করতে পারতেন। আর তার লেখা কিন্তু চিরকালীন। হয়তো যে সমাজে, যে যুগে দাঁড়িয়ে তিনি লেখাগুলো লিখেছিলেন সেই যুগ আর নেই, সমাজ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাঙালি তার অতীতকে, তার শেকড়কে খুঁজে পায় এই গল্পগুলোর মধ্যে। আচ্ছা, এবার প্রথমে বলবো রামের সুমতি গল্পের বিষয়বস্তু। পারিবারিক গল্প। পরিবারের স্নেহ, ভালোবাসার বন্ধন যদি দৃঢ় হয় তাহলে সংসারের ভাঙন রোধ করা যায়। বৈমাত্রেয় দাদা শ্যামলাল ও তার স্ত্রী নারায়ণীর কাছে থাকে। শ্যামলালের বৈমাত্রেয় ভাই রামলাল বা রাম, তার সমস্ত খুব সে দুরন্ত, কিন্তু নারায়ণী, বৌদি নারায়ণী তার সমস্ত দুরন্তপনা সহ্য করে, তাকে সন্তান স্নেহে বড় করে। নারায়ণীর মা বিধবা দিগম্বরী যখন নারায়ণীর সংসারে আসে তখন সংসারে অশান্তি শুরু হয়। দিগম্বরী রামকে সহ্য করতে পারে না, রামকে পরিবার থেকে আলাদা করে দিতে চায়। আর রামও তাকে সহ্য করতে পারে না, যেহেতু দিগম্বরী রামকে সহ্য করতে পারে না। দিগম্বরী তার পরিকল্পনায় সফলও হয়, কিন্তু পরিশেষে নারায়ণী ও রামের অটুট স্নেহ ভালোবাসার বন্ধনে সংসারের ভাঙন রোধ হয়। বৌদির কাছ থেকে ক্ষণিকের বিচ্ছেদে রামের সুমতি হয়। মহেশ কালজয়ী গল্প, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্প। হিন্দু অধ্যুষিত গ্রাম কাশীপুর। গরুকে সেখানে দেবতা মানা হয়। সেখানকার গরিব চাষি গফুর মিয়া ও তার অবলা জীব, তার সন্তান সম ষাঁড় মহেশের গল্প। অত্যাচারী জমিদারের হাতে গরিব চাষি শোষিত হয়ে কিভাবে অভাবে পড়ল এবং খিদের তাড়নায় মহেশের দুরন্তপনা বেড়ে যাওয়ায় ক্রোধে প্রিয় মহেশকে হত্যা করল গফুর, তার গল্প। গরুকে মাতা বা দেবতা মানলেও যেখানে গরুর মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়। গল্পের করুণ সমাপ্তি।
মহেশের মৃত্যু পাঠকের চোখে জল এনে দেবে। মহেশকে ঠিকমতো প্রতিপালন করতে না পেরে গফুরের বেদনা, না খেতে পেলে আমার মহেশ মরে যাবে, ও মহেশের হত্যার প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের সাতপুরুষের ভিটে ছেড়ে চটকলে দুর্বিষহ জীবনের দিকে পা বাড়ানো ছোট্ট মেয়ে আমিনার হাত ধরে, তা অত্যন্ত দরদি ভাষায় লেখক ফুটিয়ে তুলেছেন। গল্পের শেষে গফুর শাস্তি প্রার্থনা করছে আল্লাহর কাছে, যারা তার মহেশের খাবার কেড়ে নিয়েছে, মহেশকে বাঁচতে দেয়নি, তাদের যেন আল্লাহ শাস্তি দেন। এবার বলবো অভাগীর স্বর্গ, শরৎচন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য ছোট গল্প। দুলে ঘরের বউ জাতিতে অস্পৃশ্য, তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার পুত্র কাঙালিচরণের অপমান ও লাঞ্ছনার গল্প। অভাগী ছিল দুলে ঘরের বউ। সামাজিক বৈষম্য প্রকট হয়ে ওঠে এই গল্পে। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনো ও আগুনের ধোঁয়ায় মুখুজ্জে বাড়ির গিন্নির স্বর্গে গমন দেখে স্বামী পরিত্যক্তা দুঃখিনী অভাগী স্বপ্ন দেখে স্বামীর পায়ের ধুলো নিয়ে পুত্রের হাতে মুখাগ্নি নিয়ে স্বর্গে যাবে। কাঙালি তার মায়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে অপমানিত হয়। গরিব দুঃখী ব্রাত্য মানুষের কোনো স্বপ্ন থাকতে নেই, যদিও বা ভুলক্রমে তারা স্বপ্নের কথা বলে, তবে সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তার পরিবারের হেনস্থার কথা অসাধারণ দরদি ভাষায় ফুটিয়ে তুলেছেন শরৎচন্দ্র। এবার বলবো বিন্দুর ছেলে, একান্নবর্তী পরিবারের গল্প। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে দুই ভাই। বড় বউ অন্নপূর্ণা, ছোট বউ বিন্দুবাসিনী। বিন্দুবাসিনী ধনী জমিদারের একমাত্র সন্তান, রূপ এবং টাকার অহংকার তার আছে। অন্নপূর্ণার ছেলে অমূল্যচরণ কাকি বিন্দুবাসিনীর কাছে মানুষ হয়, যেহেতু একান্নবর্তী পরিবার। বিন্দু তাকে তার নিজের ছেলে বলেই মানে। যায় যায় মন কষাকষি হলেও অমূল্যর প্রতি ভালোবাসায় কিন্তু দুই নারী এক হয়ে যায়। বিষয় সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদ হয়, কিন্তু বাপের বাড়ি চলে যায় বিন্দু। অমূল্যকে ছেড়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু স্নেহ ভালোবাসার বন্ধনে আবার সবাই এক হয়, পরিবারে অশান্তি দূর হয়। মেজ দিদি, এটাও একান্নবর্তী পরিবারের গল্প। কাদম্বিনী ও তার যা হেমাঙ্গিনী। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জে আর হেমাঙ্গিনীর স্বামী বিপিন। নবীন মুখুজ্জে হচ্ছে বড় ভাই আর বিপিন হচ্ছে মেজ ভাই। পৈতৃক বাড়ি দুভাগ হয়েছিল, আলাদা থাকতো। কাদম্বিনীর সৎ ভাই কেষ্টর আগমনকে কেন্দ্র করে কাদম্বিনী ও হেমাঙ্গিনীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। দিদি কাদম্বিনীর কাছ থেকে দুর্ব্যবহার ও মেজ দিদি হেমাঙ্গিনীর কাছ থেকে মাতৃস্নেহ পেয়ে কেষ্টর হেমাঙ্গিনীর মধ্যে স্নেহ ভালোবাসার অটুট বন্ধনের সূচনা হয়। নানান রকম ঝগড়া অশান্তিতে কেষ্টর প্রতি হেমাঙ্গিনীর ভালোবাসার সম্পর্ককে কেউ নষ্ট করতে পারে না। পরিবারের সবাইকে ছেড়েও হেমাঙ্গিনী এক মাতৃহীন নিঃসহায় বালকের প্রতি তার স্নেহ মমতা উজাড় করে দেয়। রক্তের সম্পর্ক থাকলেই ভালোবাসার সম্পর্ক হয় না, সত্যিকারের স্নেহ ভালোবাসা এই সমস্ত কিছু ঊর্ধ্বে, এই গল্প তা প্রমাণ করে। এবার বলবো শরৎচন্দ্রের লেখা লালুর গল্পগুলো। লালু ও গুরুদেব। লেখকের বাংলা স্কুলের বন্ধু লালু দুরন্ত কিশোর। তার দুষ্টুমিতে তার মা নন্দরানী অতিষ্ঠ। মা নন্দরানী মনে করেন ঘরে মাস্টার রাখলে লালু একটু শান্ত হবে। লালুর পছন্দ হয় না, সে মায়ের ওপর রেগে যায় এবং মা যখন বাড়িতে গুরুদেব আসবেন বলে, তখন লালু ফন্দি আটে গুরুদেবকে জব্দ করার জন্য। গুরুদেব ঘুমোতে যান। লালু সেই খাটের ওপর বরফের টুকরো ন্যাকড়ায় বেঁধে জড়িয়ে রাখলো, যা থেকে চুঁইয়ে জল পড়তে লাগলো। গুরুদেব ভাবলেন যে ছাদ ফুটো, তাই জল পড়ছে। পরে নিজের নির্বুদ্ধিতায় হাসলেন যখন সত্যিটা তিনি জানতে পারলেন। আর লালু ও গোপাল খুড়োর গল্প। শীতে কলেরা দেখা দিল। ছোঁয়াচে রোগ, সবাই ভয় পেত। কারো কলেরা হলে তার বাড়ি এড়িয়ে চলত। মারা গেলে দাহ করার লোক জুটত না। গোপাল খুড়ো ছিল ব্যতিক্রম। মরা পোড়াতে তার কোনো আপত্তি ছিল না। তিনি পুণ্য কাজ মনে করতেন মরা পোড়ানো।
কারোর বাড়ি কেউ মরমর শুনলেই তিনি প্রস্তুতি শুরু করে দিতেন শ্মশানে যাবার জন্য। বিষ্ণু পণ্ডিতের স্ত্রী যখন মারা গেল তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। বিষ্ণু পণ্ডিত বয়সের কারণে যেতে পারল না। ডোমেদের জন্য সবাই অপেক্ষা করছে, এমন সময় তুমুল বৃষ্টি শুরু হলো। সবাই প্রাণ বাঁচাতে মরা ছেড়ে দৌড়ালো, এমনকি গোপাল খুড়ো, যে মরা ছেড়ে যাওয়া উচিত নয় এ কথা বলতো বড় গলায়। বৃষ্টির পর সবাই এলো, কিন্তু তখন লালুকে খুঁজে পাওয়া গেল না। হঠাৎ নড়ু দেখলো মরা নড়ছে। তারপর মণি দেখলো যে গোপাল খুড়োকে, তারপর মণিও দেখলো, কিন্তু গোপাল খুড়োকে কিছুতেই বিশ্বাস করানো যাচ্ছে না। তখন নাকি সুরে গোপালকে খাবো শুনতে পেয়ে সবাই চোঁচা দৌড় ভয়ে। তারপরেই লালু চিৎকার, ওরে ভূত নই আমি, তোরা ফিরে আয়। বৃষ্টির মধ্যে মরা ছেড়ে যেতে পারিনি, তাই লেপের তলায় ঢুকে গেছি। লালুর সাহস ও বুদ্ধি দেখে গোপাল খুড়ো তার প্রশংসা করল। দেওঘরের স্মৃতি। দেওঘরে একবার লেখক বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন। সেইখানে একটা কুকুরের প্রতি তার মমত্ব বা ভালোবাসা জন্মেছিল। কয়েকদিনের মধ্যেই কুকুরের সঙ্গে একটা তার আত্মিক বন্ধন তৈরি হয়েছিল। কুকুরটাকে তিনি বাড়িতে নিয়ে এসেছিলেন, তাকে যত্ন আত্তি করতেন, তাকে খাবার খাওয়াতেন। কুকুরটাও লেখকের ঘরের সামনে এসে পরম নিশ্চিন্তে বসে থাকত, নিজেকে নিরাপদ মনে করত, রোজ আসতো। তারপর লেখক একদিন দেওঘর ত্যাগ করলেন, তার শরীর ঠিক হয়ে গেল। যাবার সময় লেখকের পিছু পিছু সেই কুকুর, যার নাম ছিল অতিথি, স্টেশন পর্যন্ত গেল লেখককে বিদায় জানাতে। অতিথির করুণ চাহনি লেখককে ব্যথাহত করল, যা তিনি কোনোদিন ভুলতে পারেননি। ওরাও যে ভালোবাসতে জানে, ক্ষণিকের জন্য হলেও যে ওরা বুঝতে পারে সেই বিচ্ছেদটা হয়তো বেশিক্ষণ তাদের থাকে না, সেই শোক বা বিচ্ছেদ বেদনা, কিন্তু ক্ষণিকের জন্যও ওরা বুঝতে পারে। সেইটা লেখক সেদিন উপলব্ধি করলেন। দর্পচূর্ণ। স্বামী নরেন্দ্রর ভালোবাসা হারিয়ে স্ত্রী ইন্দুমতির দর্পচূর্ণের গল্প। আর মামলার ফল, এতেও ছোট গল্পের রস আছে। শিবু সামন্ত ও শম্ভু সামন্ত, এই দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাঁশঝাড় নিয়ে। আর আছে জেঠিমা গঙ্গামণি ও গয়ারাম, শম্ভুর মা মরা ছেলে, সেই গঙ্গামণি ও গয়ারামের গল্প। হরিলক্ষ্মী, এখানেও ছোট গল্পের রস পাওয়া যায়। শিবচরণ, তার স্ত্রী হরিলক্ষ্মী। আর শিবচরণ বাবু নিষ্ঠুর, প্রতিহিংসা পরায়ণ, যদিও তার স্ত্রী উল্টো স্বভাব। শিবচরণের ভাই বিপিন মারা গেলে তার বিধবা অসহায় স্ত্রীর ওপর শিবচরণবাবু নানান রকমভাবে অত্যাচার শুরু করে। তার বাড়িতে তাকে দিয়ে রান্নার কাজও করানো হয়, কিন্তু হরিলক্ষ্মী তাকে কাছে টেনে নেয়। স্বামীর ব্যবহারে লজ্জিত হয়, অপমানিত ব্যথিত বোধ করে এবং বিপিনের স্ত্রীকে কাছে টেনে নেয়। এই নিয়ে গল্প। তাহলে এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্পগুলো তোমাদের পড়তে হবে। যে কোনো সাহিত্যকারকে ভালোভাবে জানতে গেলে কিন্তু তার সাহিত্যকর্মকে ভালোভাবে জানতে হয়। সেই জন্য গল্পগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে, তার লেখা যত গল্প আছে। যখন তোমরা বাংলা সাহিত্য নিয়ে পরবর্তীকালে পড়বে, তখন কিন্তু তোমাদের শরৎচন্দ্রের ছোট গল্প পড়তেই হবে। তাহলে এই ভিডিও আমি এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করবে, আর এই রকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে।